শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর ভূগোলের একাদশতম অধ্যায় ইউরোপ মহাদেশ। আজকে আলোচনা করব ইউরোপ মহাদেশের অবস্থান, ভূপ্রকৃতি এবং নদ নদী সম্পর্কে। আমরা যদি আজকে ক্লাসটি মনোযোগ দিয়ে শোনো তাহলে এই অধ্যায় থেকে যে কোনো কোশ্চেন আসুক না কেন তোমরা অবশ্যই সেই সমস্ত কোশ্চেনের উত্তর দিতে পারবে। তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই। ইউরোপ মহাদেশ এটি হলো পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মহাদেশ। আমরা জানি কি যে পৃথিবীতে মোট 7টি মহাদেশ রয়েছে, তাদের মধ্যে ষষ্ঠ বৃহত্তম মহাদেশ হলো ইউরোপ মহাদেশ। এবং সবথেকে বৃহত্তম মহাদেশ কোনটি? এশিয়া মহাদেশ। এবং সবথেকে ক্ষুদ্রতম মহাদেশ হলো ওশেনিয়া বা অস্ট্রেলিয়া। আমি এশিয়া মহাদেশ পড়ানোর সময় সেই সময় কিন্তু কয়টি মহাদেশ কি সেগুলো আলোচনা করে দিয়েছিলাম। যারা ওই ক্লাসটি দেখোনি তারা অবশ্যই ওই ক্লাসটি দেখে আসতে পারো। আমি ডেসক্রিপশানে ওই লিঙ্কটা দিয়ে দেবো। তোমাদের ইউরোপ মহাদেশ অধ্যায়টি বইতে কিন্তু গল্প আকারে অনেক বড় দেওয়া রয়েছে। আমি এখানে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সেগুলো কিন্তু আমি আলোচনা করছি, তোমরা একটু ভালো করে দেখে নাও। পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মহাদেশ হলো ইউরোপ মহাদেশ। জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, কৃষি, প্রযুক্তি, গবেষণা অত্যন্ত উন্নত এবং সমৃদ্ধ। ষোড়শ শতাব্দীতে এই মহাদেশের উৎসাহী নাবিকদের ভৌগোলিক অভিযানের কারণেই পৃথিবীর অচেনা অনেক দেশ এবং মহাদেশের সন্ধান পাওয়া যায়। তাদের মধ্যে ইউরোপ মহাদেশ অন্যতম। শিল্প বিপ্লব এবং আধুনিক যন্ত্র নির্ভর সভ্যতার বিকাশ এই মহাদেশের প্রথম হয়েছিল। অর্থাৎ শিল্প বিপ্লব কিন্তু সর্বপ্রথম ইউরোপ মহাদেশেই ঘটেছিল। এই মহাদেশে বেশ কিছু উল্লেখযোগ্য দেশগুলি জেনে নাও। সেগুলি হলো ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন, হল্যান্ড, ফ্রান্স। এইগুলি কিন্তু ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থান করেছে। ফলে একসময় পৃথিবীর বেশিরভাগ দেশ এই দেশগুলির উপনিবেশ ছিল। এখানে কিছু শর্ট কোশ্চেন রয়েছে, তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও। ইউরোপ মহাদেশের আয়তন। ইউরোপ মহাদেশের আয়তন হলো 1,09,00,000 বর্গ কিমি। অবস্থান ও সীমা। ইউরোপ মহাদেশ 35 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 71 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 24 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 65 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত লাভ করেছে। এই মহাদেশের পূর্বে এশিয়া ও কাস্পিয়ান সাগর অবস্থিত, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, বিস্কে উপসাগর, উত্তর সাগর এবং উত্তরে সুমেরু মহাসাগর, শ্বেত সাগর, বাল্টিক সাগর এবং দক্ষিণে জিব্রাল্টার প্রণালী, ভূমধ্যসাগর ও কৃষ্ণ সাগর অবস্থান করেছে। তোমাদের পরীক্ষায় শর্ট কোশ্চেন আসতে পারে ইউরোপ মহাদেশের পূর্বে কোন সাগর অবস্থিত বা পশ্চিমে কোন সাগর এবং উপসাগর অবস্থিত। এই ইউরোপ মহাদেশটি 54টি দেশ নিয়ে গঠিত। ইউরোপ মহাদেশের বিখ্যাত শহরগুলি জেনে নাও। লন্ডন, প্যারিস, আমস্টারডাম, মাদ্রিদ, রোম এবং বার্লিন। এগুলো কিন্তু প্রত্যেকটি দেশের রাজধানী। লন্ডন হলো ইংল্যান্ডের রাজধানী, প্যারিস আমস্টারডাম হলো ফ্রান্সের রাজধানী, মাদ্রিদ হলো স্পেনের রাজধানী, রোম হলো ইতালির রাজধানী আর বার্লিন হলো জার্মানির রাজধানী। এবার চলে আসো 5 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষায় প্রায়ই আসে। ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণ আলোচনা করো। বা কোশ্চেনটা একটু ঘুরিয়ে আসতে পারে, ইউরোপ মহাদেশের ভৌগোলিক গুরুত্ব আলোচনা করো। 1 নম্বর পয়েন্ট, কেন্দ্রীয় অবস্থান। ইউরোপ মহাদেশ উত্তর গোলার্ধের স্থলভাগের কেন্দ্রস্থলে অবস্থান করেছে। এই কারণে সব মহাদেশের সাথে সহজে যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা পেয়েছে। 2 নম্বর, অনুকূল জলবায়ু। ইউরোপ মহাদেশের 3 দিকে সমুদ্র দ্বারা বেষ্টিত হওয়ার জন্য এই অঞ্চলের জলবায়ু প্রধানত নাতিশীতোষ্ণ প্রকৃতির হয়। নাতিশীতোষ্ণ কথাটির অর্থ হলো 9 শীত 9 উষ্ণ সমান নাতিশীতোষ্ণ। এই জলবায়ু থাকার জন্য এই অঞ্চলের অধিবাসীরা খুবই কর্মঠ এবং পরিশ্রমী হয়ে থাকে, যার জন্য এখানে শিল্প স্থাপন করলে শ্রমিকের অভাব হয় না। 3 নম্বর, বনভূমি। ইউরোপ মহাদেশের উত্তরাংশে নরম কাঠের সরলবর্গীয় অরণ্য প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়, যার ফলে সরলবর্গীয় বনভূমির কাঠ থেকে কাগজ, কাষ্ঠ ও রেশম শিল্পে প্রচুর পরিমাণে কাঁচামাল রূপে ব্যবহার করা হয়। অর্থাৎ ইউরোপ মহাদেশে উত্তরাংশে সরলবর্গীয় বনভূমি বেশি লক্ষ্য করা যায় বলে এই সরলবর্গীয় বনভূমি কাঠগুলি হলো খুবই নরম প্রকৃতির, যার জন্য এখান থেকে কাষ্ঠ শিল্পে, কাগজ শিল্পে এবং রেয়ন শিল্পে প্রচুর পরিমাণে কাঁচামাল রূপে ব্যবহার করা হয়। 4 নম্বর, উষ্ণ সমুদ্র স্রোত। উত্তর পশ্চিম ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ার উপকূলবর্তী দেশে শীতকালে প্রচুর পরিমাণে তুষারপাত হয়, কিন্তু উষ্ণ উপসাগরীয় সমুদ্র স্রোতের একটি শাখা উত্তর আটলান্টিক সমুদ্র স্রোতের প্রভাবে শীতকালে উপকূল ভাগ বরফ মুক্ত থাকে, অর্থাৎ সেখানে বরফ জমে থাকে না। এই কারণে ইংল্যান্ডে লন্ডন বন্দর এবং নরওয়েতে
হ্যামারফেস্ট বন্দর সারা বছর বাণিজ্যের জন্য উন্মুক্ত থাকে বা খোলা থাকে। 5 নম্বর, উন্নত যোগাযোগ ব্যবস্থা। ইউরোপ মহাদেশের জলপথ, স্থলপথ এবং আকাশপথে উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকার জন্য কিন্তু ইউরোপ মহাদেশ অর্থনৈতিক দিক দিয়ে প্রচুর পরিমাণে সমৃদ্ধি ঘটেছে। এছাড়াও অন্যান্য কারণগুলি রয়েছে, খনিজ সম্পদ, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ, মূলধন প্রভৃতি রয়েছে। ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণ বইতে ভালোভাবে আলোচনা করা নেই বলে আমি তোমাদের বোর্ডে দেখিয়ে দিলাম। এবার চলে আসো ইউরোপ মহাদেশের ভূপ্রাকৃতিক পরিবেশ। এই ভূপ্রাকৃতিক পরিবেশ থেকে বড় কোশ্চেন বা লং কোশ্চেন আসে না, তোমাদের এখান থেকে শর্ট কোশ্চেন প্রচুর পরিমাণে আসে। তার জন্য এখান থেকে আমি ইম্পর্টেন্ট কিছু শর্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। প্রাকৃতিক পরিবেশ। ইউরোপ মহাদেশ আয়তনে ছোট হলেও প্রাকৃতিক বৈচিত্র্যের কোনো অভাব নেই। দক্ষিণে ভূমধ্যসাগরের উপকূল থেকে উত্তরে উত্তর সাগরের তীরভূমি এবং পূর্বে ইউরাল পর্বত থেকে পশ্চিমে আটলান্টিক মহাসাগরের উপকূল পর্যন্ত বিভিন্ন প্রান্তে তুষার ঢাকা পর্বত, বিস্তৃত সমভূমি, গভীর পাইনের বন ছড়িয়ে রয়েছে। ইউরোপের বেশিরভাগ অঞ্চল সমভূমি হলেও উঁচু মালভূমি, নিচু ভূমি এবং পর্বতময় অঞ্চল রয়েছে। দক্ষিণে পার্বত্য অঞ্চলের মাঝে রয়েছে আল্পস পর্বতশ্রেণী। তোমাদের শর্ট কোশ্চেন আছে, দক্ষিণে পার্বত্য অঞ্চলের মাঝে কোন পর্বতশ্রেণী অবস্থান করেছে? আল্পসের সর্বোচ্চ শৃঙ্গ হলো মবলা, যার উচ্চতা 4807 মিটার। পরীক্ষায় শর্ট কোশ্চেন আছে, আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এবং এটি কোথায় অবস্থিত? ফ্রান্স এবং সুইজারল্যান্ড সীমান্তে অবস্থিত, অর্থাৎ ফ্রান্স এবং সুইজারল্যান্ডের মধ্যবর্তী সীমানায় এটি অবস্থিত। আল্পস থেকে শিরার মতো বিভিন্ন দিকে প্রসারিত হয়েছে পিরেনেজ, সিয়েরা নেভেদা, ক্যান্টাব্রিয়ান, অ্যাপেনাইন, ডিনারিক আল্পস, পিন্ডার্স, রোডোপ, বলকান, ককেসাস প্রভৃতি পর্বতশ্রেণী। এই সমস্ত পর্বতগুলি তোমাদের মুখস্থ করতে হবে না, যেগুলো আমি দাগিয়ে দিচ্ছি ওই সমস্ত কোশ্চেনগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে। ককেসাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো এলবুজ। পরীক্ষায় শর্ট কোশ্চেন প্রায় আসে, ককেসাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বা কোশ্চেনটা আবার ঘুরিয়ে আসতে পারে, ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দুটোই কিন্তু উত্তরে একই হবে, এলবুজ, যার উচ্চতা 5642 মিটার। বহু নদী উৎপত্তি হয়েছে এই আল্প পার্বত্য অঞ্চলে। এদের মধ্যে রয়েছে রোন, পো, দানিউব ইত্যাদি নদী দক্ষিণে প্রবাহিত হয়েছে। অর্থাৎ রোন, পো, দানিউব প্রভৃতি নদী কিন্তু সবই আল্পস পার্বত্য অঞ্চল থেকে বা আল্পস পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে এবং দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। অপরদিকে সিন, রাইন, এল্প প্রভৃতি নদী আল্পসের উত্তরে মালভূমি অঞ্চলকে বিভিন্ন ভাগে ভাগ করে উত্তরে বিশাল সমভূমি অঞ্চলে প্রবেশ করেছে। স্পেনের মেসেতা, ফ্রান্সের সেন্ট্রাল ম্যাসিভ, রাশিয়ার ডন ম্যাসিভ এরকম বিচ্ছিন্ন মালভূমির উদাহরণ। তাহলে তোমাদের পরীক্ষা যদি শর্ট কোশ্চেন পড়ে বিচ্ছিন্ন মালভূমি উদাহরণ দাও, স্পেনের মেসেতা, ফ্রান্সের সেন্ট্রাল ম্যাসিভ, রাশিয়ার ডন ম্যাসিভ, পূর্বে ইউরাল পর্বত থেকে শুরু করে উত্তরে বিশাল সমভূমি রাশিয়া, বেলজিয়াম, পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ডের মধ্য দিয়ে প্রসারিত হয়ে আটলান্টিক মহাসাগরের উপকূলে শেষ হয়েছে। এখানকার গড় উচ্চতা 180 মিটার। পূর্বে ভলডাই ও অন্যান্য পাহাড়ি অঞ্চলের উচ্চতা কিছুটা বেশি। এই ভলডাই পাহাড়ি অঞ্চলে উৎপত্তি হয়েছে ভলগা, ডন, নিপার প্রভৃতি নদী। পরীক্ষায় শর্ট কোশ্চেন পড়ে, ভলডাই পাহাড়ি অঞ্চল থেকে কোন কোন নদী উৎপত্তি লাভ করেছে? এই সমভূমির অনেক জায়গায় আবার হিমবাহের ক্ষয়কার্যের ফলে বা হিমবাহের ক্ষয়ের ফলে বড় বড় হ্রদ সৃষ্টি হয়েছে, যেমন ল্যাডোগা, এটি হলো ইউরোপের বৃহত্তম হ্রদ। পরীক্ষায় শর্ট কোশ্চেন পড়ে, ইউরোপের বৃহত্তম হ্রদের নাম কি? সেটি হলো ল্যাডোগা, যার উচ্চতা 18,130 বর্গ কিমি। এই সমভূমির উত্তর পশ্চিমে নেদারল্যান্ডে সমুদ্রে অগভীর এলাকা ভরাট করে তৈরি করা হয়েছে পোল্ডার ভূমি। অর্থাৎ তোমাদের যদি কোশ্চেন আসে পোল্ডার ভূমি কাকে বলে, ভলডাই সমভূমির উত্তর পশ্চিমে নেদারল্যান্ডের সমুদ্রের অগভীর এলাকা ভরাট করে যে উচ্চভূমি সৃষ্টি হয়েছে তাকে বলা হয় পোল্ডার ভূমি। ইউরোপের উত্তর পশ্চিমে ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে ও আইসল্যান্ডে প্রাচীন পার্বত্য অঞ্চল লক্ষ্য করা যায় বা দেখা যায়। নরওয়ে ডোভারফেল, ব্রিটিশ যুক্তরাষ্ট্রের গ্রাসপিয়ান এখানকার উল্লেখযোগ্য পর্বত। পরীক্ষায় শর্ট কোশ্চেন পড়ে, ইউরোপের উত্তর পশ্চিমে উল্লেখযোগ্য পর্বতগুলির নাম লেখো। এই ইউরোপ মহাদেশের দক্ষিণে ভূমধ্যসাগরীয় অঞ্চলে ইতালির ভিসুভিয়াস, সিসিলি দ্বীপের এটনা, লিপারি দ্বীপের স্ট্রম্বোলি এবং আইসল্যান্ডের ক্যাফলা, হেকলা বেশ কয়েকটি আগ্নেয়গিরি লক্ষ্য করা যায়। পরীক্ষায় শর্ট কোশ্চেন আসে, ইউরোপ মহাদেশের কিছু আগ্নেয়গিরির নাম লেখো। এখানে একটা শর্ট কোশ্চেন পড়ে, হাজার হ্রদের দেশ কাকে বলা হয় এবং কেন? ইউরোপ মহাদেশের ফিনল্যান্ডে প্রায় 35,000-এর বেশি হ্রদ থাকার জন্য একে
হাজার হ্রদের দেশ বলা হয়। এবার চলে আসো ইউরোপের নদ নদী। এখানে দেখো দুটি পাহাড়ি অঞ্চল বা পার্বত্য অঞ্চল থেকে নদ নদীগুলি সৃষ্টি হয়েছে। এক নম্বর হলো আল্পস পার্বত্য অঞ্চল, অন্যটি ভলডাই পাহাড়ি অঞ্চল। তোমাদের বইতে ভালো করে ছকটা দেওয়া রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। আল্পস পার্বত্য অঞ্চল থেকে সিন, রাইন, এলপ, ভিস্চুলা, রোন, পো, দানিউব প্রভৃতি নদী উৎপত্তি লাভ করেছে এবং মিলিত হয়েছে। দেখো সিন নদী মিলিত হয়েছে ইংলিশ চ্যানেল, রাইন নদী মিলিত হয়েছে উত্তর সাগর, এলব নদী মিলিত হয়েছে উত্তর সাগর, ভিস্চুলা নদী মিলিত হয়েছে বাল্টিক সাগর, রোন নদী মিলিত হয়েছে লিও উপসাগর, পো নদী মিলিত হয়েছে আড্রিয়াটিক সাগর, দানিউব কৃষ্ণ সাগরে মিলিত হয়েছে। এইভাবে ভলডাই পাহাড়ি অঞ্চল থেকে নিপার, ডন, ভলগা, উত্তর ডুইনা, ওনেগা, পশ্চিম ডুইনা এবং নিমেন নদী উৎপত্তি লাভ করেছে এবং তারা মিলিত হয়েছে। নিপার এবং ডন নদী মিলিত হয়েছে কৃষ্ণ সাগর, ভলগা কাস্পিয়ান সাগর, উত্তর ডুইনা উত্তর মহাসাগর, ওনেগা উত্তর মহাসাগর, পশ্চিম ডুইনা ও নিমেন বাল্টিক সাগরে মিলিত হয়েছে। তোমাদের পরীক্ষায় এখান থেকে শর্ট কোশ্চেন আসে, কোন কোন নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে এবং কোথায় মিলিত হয়েছে। ধরো কোশ্চেন আসলো এলব নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে এবং কোথায় মিলিত হয়েছে। এইভাবে তোমাদের পরীক্ষায় শর্ট কোশ্চেন আসবে। নদ নদী থেকে তোমাদের ব্রড কোশ্চেন বা লং কোশ্চেন আসে না, তার জন্য তোমরা এই অধ্যায় থেকে শর্ট কোশ্চেন ভালো করে রাখবে। ওপরের নদ নদীর মানচিত্র দেখে নিচের নদ নদী ছকটা দিয়েছে, কোথা থেকে নদ নদী উৎপত্তি লাভ করেছে এবং কোথায় মিলিত হয়েছে সেই সমস্ত কোশ্চেনগুলি দিয়েছে এবং পাশে প্রত্যেকটি নদ নদীর উপনদী এবং তাদের বিশেষ বৈশিষ্ট্যগুলি দিয়ে রেখেছে। তোমরা অবশ্যই এগুলো বাড়িতে প্র্যাকটিস করো। যদি তোমরা না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তাহলে পরের ক্লাসে এর উত্তরগুলি বলে দেবো। আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।